বিসমিল্লাহির রহমানির রহিম। ফাগল অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ, চৌম্বক ফ্লাক্স, ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র এবং লেন্জের সূত্র। তো এই আলোচনাগুলো শুরু করার পূর্বে তোমাদের একটা বিষয় খুব ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে চৌম্বক বলরেখা এবং চৌম্বক ক্ষেত্র। তো চৌম্বক ক্ষেত্র হচ্ছে কোনো একটি চুম্বক, এই যে এখানে দেখতে পাচ্ছ এস অর্থাৎ এটা একটা চুম্বক। এই চুম্বকের এটা হচ্ছে উত্তর মেরু এবং এটা হচ্ছে দক্ষিণ মেরু। তো চৌম্বক ক্ষেত্র হচ্ছে কোনো একটা চুম্বক তার চারপাশে যে জায়গা জুড়ে এর প্রভাব বিস্তার করতে পারে সেটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্র। অর্থাৎ এখানে চৌম্বক ক্ষেত্রটা ক্রিয়াশীল হবে চুম্বকের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে। অর্থাৎ চৌম্বক বলরেখাগুলো উত্তর মেরু থেকে বের হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করবে। এটা হচ্ছে চৌম্বক বলরেখা। তো এখন আসি চৌম্বক ফ্লাক্স। তো চৌম্বক ফ্লাক্স কাকে বলে? কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে চৌম্বক ফ্লাক্স বলে। অর্থাৎ মনে করো এটা একটা তল এবং এই তলের ক্ষেত্রফল, এটা হচ্ছে তলের ক্ষেত্রফল এ। তাহলে এই যে এটা যদি একটা তল হয় তাহলে তলের ক্ষেত্রফল, অর্থাৎ তল হচ্ছে একটা ভেক্টর রাশি এবং এই তলের লম্ব হচ্ছে, মনে করো এটা হচ্ছে তলের লম্ব। এখন চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ মনে করো এটা একটা চৌম্বক ক্ষেত্র, মানে এই চৌম্বক ক্ষেত্র যদি তলের লম্ব বরাবর ক্রিয়াশীল হয় এইভাবে, তাহলে এই চৌম্বক ক্ষেত্রের উপাংশ, অর্থাৎ এই চৌম্বক ক্ষেত্রের উপাংশ এবং তলের ক্ষেত্রফল এর গুণফলেই হবে চৌম্বক ফ্লাক্স। অর্থাৎ কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে চৌম্বক ফ্লাক্স বলে। এখানে দেখো কোনো তলের ক্ষেত্রফল যদি হয় এ, যেহেতু তল হচ্ছে একটা ভেক্টর রাশি তাই এখানে ভেক্টর চিহ্ন দেওয়া হয়েছে, এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্র বি, চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি যার কারণে এখানে ভেক্টর চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে চৌম্বক ফ্লাক্স হবে ফাই, ফাই ইকুয়াল হচ্ছে এ বি। তো যদি চৌম্বক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র যদি চৌম্বক ক্ষেত্র তলের লম্বের সাথে থিটা কোণে ক্রিয়া করে তবে ফাই সমান হবে এ বি কস থিটা। অর্থাৎ মনে করো এটা এটা হচ্ছে তলের এটা হচ্ছে লম্ব, এখন এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি, আর এটা হচ্ছে তলের ক্ষেত্রফল এ। এখন এই চৌম্বক ক্ষেত্র যদি তলের লম্বের সাথে যদি থিটা কোণে ক্রিয়া করে, অর্থাৎ এটা মনে করো থিটা কোণ, তাহলে চৌম্বক ফ্লাক্স হবে, অর্থাৎ এই যে লম্ব বরাবর এই চৌম্বক ক্ষেত্রের উপাংশ হবে বি কস থিটা। তারপর আবারও দেখো এটা হচ্ছে তল এবং তলের এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তো চৌম্বক ক্ষেত্র যদি তলের লম্বের সাথে থিটা কোণ, এটা মনে করো থিটা কোণ, এই থিটা কোণে ক্রিয়াশীল হয়, তাহলে এই লম্ব বরাবর এই চৌম্বক ক্ষেত্রের উপাংশ হবে বি কস থিটা, যেখানে দেওয়া আছে বি কস থিটা। তাহলে চৌম্বক ফ্লাক্স ফাই হবে এ বি কস থিটা। তো চৌম্বক ক্ষেত্র যদি তলের লম্ব বরাবর ক্রিয়া করে, অর্থাৎ এই যায় লম্বের সাথে যদি ক্রিয়া করে, তাহলে মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে চৌম্বক ফ্লাক্স হবে সর্বোচ্চ, কারণ আমরা জানি কস 0 ডিগ্রির মান সর্বোচ্চ। তাহলে কোনো চৌম্বক ক্ষেত্র যদি তলের লম্ব বরাবর ক্রিয়াশীল হয় তাহলে চৌম্বক ফ্লাক্স হবে সর্বোচ্চ। আর যদি এটা হচ্ছে তলের লম্ব আর এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এখন যদি এই চৌম্বক ক্ষেত্র তলের লম্বের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, তলের লম্বের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, তাহলে কস 90 ডিগ্রি মান 0, তাহলে চৌম্বক ফ্লাক্স হবে 0। তাহলে এক্ষেত্রে চৌম্বক ফ্লাক্স হবে সর্বনিম্ন। অর্থাৎ তোমরা এখানে দেখো যে থিটা
90 ডিগ্রি হলে অর্থাৎ চুম্বক ক্ষেত্র বি যদি তলের সমান্তরালে ক্রিয়াশীল হয় তবে ফাই ইকুয়াল 0 হবে। এরপর দেখো তড়িৎ চুম্বকীয় আবেশ কি। তড়িৎ চুম্বকীয় আবেশ হচ্ছে একটি গতিশীল চুম্বক বা একটি গতিশীল বিদ্যুৎবাহী বর্তনীর সাহায্যে অন্য একটি বদ্ধ কুণ্ডলী বা বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক বল তথা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তড়িৎ চুম্বকীয় আবেশ বলে। অর্থাৎ একটি গতিশীল চুম্বকের সাহায্যে অথবা একটি গতিশীল বিদ্যুৎবাহী বর্তনীর সাহায্যে অন্য একটা বদ্ধ কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি তথা বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করা যায়। তোমরা এখানে একটা বর্তনী দেখো যে এটা হচ্ছে একটা বদ্ধ বর্তনী। কেন বদ্ধ বর্তনী? কারণ এখানে কোনো তড়িৎ উৎস নেই। এটা একটা কুণ্ডলী। এই কুণ্ডলীর দুই প্রান্ত শুধুমাত্র একটা গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত করা হয়েছে। গ্যালভানোমিটারের দ্বারা শুধুমাত্র তড়িৎ প্রবাহের উপস্থিতি নির্ণয় করা সম্ভব হয়। আর এটা হচ্ছে একটা চুম্বক। কারণ এই চুম্বকটা যদি এই কুণ্ডলীর পাশে অনবরত যদি গতিশীল রাখা যায় তাহলে এই বদ্ধ কুণ্ডলীতে একটি আবিষ্ট তড়িৎচালক বল তথা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। আমি যদি তোমাদের এখানে দেখাই যে এখানে একটা কুণ্ডলী দেখা যাচ্ছে, হাতে তৈরি করা একটা কুণ্ডলী, আর এটা মনে করা একটা চুম্বক। তাই এই কুণ্ডলীর পাশে আমি যদি এই চুম্বকটি অনবরত গতিশীল রাখি এভাবে, তাহলে কি হবে? এই চুম্বক থেকে বলরেখাগুলো এই কুণ্ডলীর মধ্য দিয়ে বের হবে। অর্থাৎ এই কুণ্ডলীর ভেতর চুম্বক বলরেখাগুলো আবিষ্ট হবে। এখন অনবরত যদি গতিশীল রাখি তাহলে এই কুণ্ডলীর ভেতর অনবরত চুম্বক বলরেখার পরিবর্তন হবে। আর যখনই কোনো একটা বদ্ধ কুণ্ডলীতে চুম্বক বলরেখার পরিবর্তন হয় তখনই ওই কুণ্ডলীতে একটি আবিষ্ট তড়িৎচালক বল তথা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এখন আসি যে যখন একটা চুম্বককে কুণ্ডলীর নিকটে নিব তখন কি হবে? এই কুণ্ডলীর ভেতর চুম্বক ফ্লাক্সের বৃদ্ধি ঘটে। আর যখন কুণ্ডলী থেকে দূরে সরাবো তখন কুণ্ডলীর ভেতরে চুম্বক ফ্লাক্সের ঘাটতি হয়, অর্থাৎ চুম্বক ফ্লাক্স কমে যায়। এই যে বদ্ধ কুণ্ডলীতে অনবরত চুম্বক ফ্লাক্সের বৃদ্ধি এবং চুম্বক ফ্লাক্সের ঘাটতি অর্থাৎ চুম্বক ফ্লাক্সের হ্রাস, এর কারণেই এই বদ্ধ কুণ্ডলীতে অনবরত তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে একটা বদ্ধ কুণ্ডলীর পাশে একটা চুম্বককে অনবরত গতিশীল রাখতে হবে, অথবা চুম্বকটাকে যদি আমি স্থির রাখি তাহলে কুণ্ডলীটাকে অনবরত গতিশীল রাখতে হবে। অর্থাৎ এই দুইটার মাঝে একটা আপেক্ষিক গতি বজায় রাখতে হবে। এখন কোনো একটা চুম্বককে কুণ্ডলীর নিকটে নিলে প্রবাহ মাত্রা যেদিকে হবে, চুম্বকটি দূরে নিলে প্রবাহ মাত্রা তার বিপরীত দিকে হবে। যেমন এখানে চিত্রে দেখো যে কোনো একটা চুম্বকের উত্তর মেরু যখন কুণ্ডলীর নিকটে নেওয়া হচ্ছে তখন এখানে প্রবাহ মাত্রাটা হবে ঘড়ির কাঁটার উল্টো দিকে, অর্থাৎ বামাবর্তী। আর একটা বর্তনী দেখো, যদি এখানে চুম্বকের উত্তর মেরু যদি কুণ্ডলী থেকে দূরে সরানো হয় তাহলে এখানে প্রবাহ মাত্রাটা হবে দক্ষিণাবর্তী, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। এরপর আসি আবিষ্ট তড়িৎচালক বল বা প্রবাহ মাত্রা। এখানে যে তড়িৎচুম্বকীয় আবেশের কারণে এই বদ্ধ কুণ্ডলীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হলো সেটাই হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা আবিষ্ট তড়িৎচালক বল, এবং এর ফলে যে প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা। এখন এই আবিষ্ট তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রা যে বিষয়গুলোর উপর নির্ভর করবে সেটা হচ্ছে 1 নম্বর কুণ্ডলীর পাক সংখ্যা, অর্থাৎ এই কুণ্ডলীর পাক সংখ্যা যত বেশি হবে এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি তত বেশি হবে। এবং কুণ্ডলী ও চুম্বকের আপেক্ষিক গতি, অর্থাৎ এই কুণ্ডলী এবং চুম্বকের মাঝে আপেক্ষিক গতি যত বেশি হবে, অর্থাৎ যত বেশি গতিশীল রাখা যাবে এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি তত বেশি হবে। এরপর 3 নম্বরে চুম্বকের মেরু শক্তি, অর্থাৎ এই চুম্বকের মেরু শক্তি অর্থাৎ চুম্বকটা যত বেশি শক্তিশালী হবে এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তিও তত বেশি হবে। এরপর কুণ্ডলীর ভিতর কাঁচা লোহার মজ্জা, অর্থাৎ এই কুণ্ডলীটা যে তৈরি করা হচ্ছে এর ভিতরে যদি একটা কাঁচা লোহার পাত রাখা যায় সেক্ষেত্রেও আবিষ্ট তড়িৎচালক শক্তি সর্বোচ্চ হবে। এরপর দেখো ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র। 1 নম্বর সূত্র হচ্ছে যখনই কোনো চুম্বক ও বদ্ধ কুণ্ডলীর
মধ্যে আপেক্ষিক গতি বজায় থাকবে তখনই বদ্ধ কুণ্ডলীর ভিতর চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে এবং একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ চলবে। প্রথম সূত্র থেকে আমরা যেটা দেখতে পাই যে এটা একটা কুণ্ডলী, এই কুণ্ডলীর পাশে যদি একটা চুম্বক, অর্থাৎ এই চুম্বক এবং এই কুণ্ডলী এর মাঝে যখনই আপেক্ষিক গতি বজায় থাকবে, অর্থাৎ এরকম গতিশীল থাকবে, তখনই কেবলমাত্র এই কুণ্ডলীর ভেতর চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে এবং আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। কিন্তু যখনই আপেক্ষিক গতি স্থির থাকবে, অর্থাৎ কুণ্ডলী অথবা চুম্বক অর্থাৎ দুইটাই যদি স্থির থাকে, তাহলে এই কুণ্ডলীর ভেতর কোনো আবিষ্ট তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে না। কারণ এখানে যদি চুম্বক এবং কুণ্ডলী দুইটাই যদি স্থির থাকে, তাহলে এই কুণ্ডলীর ভেতর চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে না। অর্থাৎ যতক্ষণ আপেক্ষিক গতি থাকবে ততক্ষণ তড়িৎচালক শক্তি থাকবে, যখন আপেক্ষিক গতি শূন্য, তড়িৎচালক শক্তিও শূন্য। এখন আসি দ্বিতীয় সূত্র। কোনো বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল ওই কুণ্ডলীতে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। অর্থাৎ যদি যে কোনো মুহূর্তে কুণ্ডলীতে আবদ্ধ চৌম্বক ফ্লাক্স φ1 এবং টি সময় পর চৌম্বক ফ্লাক্স φ2 হয়, তবে দ্বিতীয় সূত্রানুসারে ইপসাইলন সমানুপাতিক -φ2 - φ1/t। অর্থাৎ মনে করো যে কোনো মুহূর্তে এর ভেতর চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে φ1। এখন টি সময় পর যদি এর ফ্লাক্সের পরিবর্তন যদি হয় φ2, তাহলে সূত্রানুসারে আমরা এখানে দেখতে পাই যে তড়িৎচালক বল অর্থাৎ ইপসাইলন, এটাই হচ্ছে তড়িৎচালক বল। এই ইপসাইলন সমানুপাতিক -φ2 - φ1/t। এখানে সমানুপাতিক উঠে গিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, সেটা হচ্ছে কে। এখন এই কে এর মান এখানে তড়িৎচালক শক্তি, চৌম্বক ফ্লাক্স এবং সময় এর এসআই এককের ওপর নির্ভরশীল। অর্থাৎ এসআই পদ্ধতিতে যদি তড়িৎচালক শক্তি ইপসাইলন 1 ভোল্ট হয়, φ2 0 ওয়েবার হয়, φ1 1 ওয়েবার হয়, টি 1 সেকেন্ড হয়, তাহলে কে সমান 1 হবে। এখান থেকে আমরা দ্বিতীয় সূত্র পাই। এখন চৌম্বক ফ্লাক্সের ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে, অর্থাৎ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন যদি অতি ক্ষুদ্র হয়, এর ভেতরে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, অর্থাৎ এই কুণ্ডলীর ভিতর যখন চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, এই পরিবর্তনটা যদি অত্যন্ত ক্ষুদ্র মানের হয়, সেক্ষেত্রে সূত্রটা আমরা লিখতে পারি ইপসাইলন ইকুয়াল -d∅dt। এবং কুণ্ডলীর পাক সংখ্যা যদি n হয়, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এখানে 9 পাকের একটা কুণ্ডলী, এরকম এই কুণ্ডলীর সংখ্যা যদি হয় n, তাহলে সূত্রটাকে আমরা লিখতে পারি ইপসাইলন ইকুয়াল -n/d∅dt। এখন আসি আমরা লেন্জের সূত্র নিয়ে আলোচনা করব। তো লেন্জের সূত্র হচ্ছে যে কোনো তাড়িত চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বল বা প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্ট হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সে কারণকেই বাধা দেয়। তো আমি এই সূত্রটা আলোচনার পূর্বে একটু যাই, যে এখানে একটু লক্ষ্য করো যে যখন একটা বদ্ধ কুণ্ডলীর পাশে যখন একটা চুম্বকের উত্তর মেরু নিকটে নেওয়া হচ্ছে, তখন এখানে প্রবাহ মাত্রাটা বামাবর্তী হলো, অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে হলো। কেন উল্টো দিকে হলো? কারণ এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশের ধর্ম। অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহ মাত্রাটা এমনভাবে সৃষ্টি হবে যেন এই চুম্বকের নিকটবর্তী প্রান্তে বিপরীতধর্মী মেরু উৎপত্তি হয়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে চুম্বকের উত্তর মেরু নিকটে নামা হচ্ছে, কাজেই এখানে প্রবাহ মাত্রাটা এমনভাবে তৈরি হবে যেন কুণ্ডলীর চুম্বকের দিকে যে প্রান্তটা আছে সেখানে সমমেরু তৈরি হয়, অর্থাৎ বিঘর্ষণ যেন করতে পারে। তো এখানে দ্বিতীয় লেন্সের সূত্রে সে কথাটাই বলা আছে যে আবিষ্ট তড়িৎচালক বল বা প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্ট হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সে কারণকেই বাধা দেয়। অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হলো তোমার এই গতিশীল চুম্বকের কারণে,
অথচ এই প্রবাহ মাত্রাটা এমনভাবে দিক পরিবর্তন করলো যেন এই গতিশীল চুম্বকটাকেই বাধা দিতে পারে। এটাই হচ্ছে লেন্সের সূত্র। তো এখানে দেখো যে যখন আমি কোনো একটা চুম্বকের উত্তর মেরু বদ্ধকুণ্ডলীর নিকটে নেব, তখন ওই উত্তর মেরুর নিকটবর্তী প্রান্তে সমমেরু উৎপত্তি হবে, অর্থাৎ এখানে উত্তর মেরু তৈরি হবে। তাহলে এটা কি করবে? এর গতিশীলকে বাধা দিবে, অর্থাৎ চুম্বকের গতিটাকে বাধা দিবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রবাহ মাত্রাটা সৃষ্টিই হলো এই গতিশীল চুম্বকের কারণে, অর্থাৎ উত্তর মেরুটাকে কাছে নেওয়ার কারণেই। অথচ এখানে কুণ্ডলীতে এমন একটা প্রবাহ মাত্রা তৈরি হলো যে এই চুম্বকের উত্তর মেরুটাকেই বাধা দিচ্ছে। এটাই হচ্ছে লেন্সের সূত্র। অর্থাৎ এখানে ঋণাত্মক চিহ্ন দেখা যাচ্ছে, এই ঋণাত্মক চিহ্নটাই এই অর্থই বহন করে যে এখানে আবিষ্ট তড়িৎচালক বল যে কারণেই তৈরি হচ্ছে, এই বলটা সে কারণকেই বাধা দিচ্ছে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।